কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পঞ্চগড়ে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামাতের হাতে কোনো কার্ড নেই, জনগণের কাছে ভালোবাসার কার্ড চেয়ে আমৃত্যু তাদের পাশে থাকার অঙ্গীকার করেন শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন, জামাত ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে তরুণ সমাজের হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন। নির্বাচিত হলে পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনি কল চালু করার প্রতিশ্রুতি দেন। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। বিগত সরকার অবস্থার বেশি উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের সমাবেশে দাঁড়িপাল্লার পাশাপাশি উত্তরাঞ্চলে 10 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষেও প্রচারণায় অংশ নেন আমিরে জামাত। শহরের চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির হাজার নেতাকর্মী। দীর্ঘ সময় পর পঞ্চগড়ে দলের শীর্ষ নেতার উপস্থিতিতে মুখরিত হয় জনসভা প্রাঙ্গণ। জনসভায় জামায়াতের নেতাদের পাশাপাশি বক্তব্য দেন 10 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতারা। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, এখন পর্যন্ত তার বিচার হয় নাই। 10 দল ভোটের জন্য জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ভালোবাসার ঋণ শোধ করা হবে। বন্ধ চিনিকল করে দিতে চাই, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই, আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা দিয়ে দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করার অঙ্গীকার করেন তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। এরপর বাদ জুম্মা দিনাজপুরের জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে বন্ধ হবে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি। দেশ সেবার সুযোগ পায় অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণ নিশ্চিত করা হবে। এদিকে একই দিনে ঠাকুরগাঁও ও রংপুরের 10 দলীয় জোট প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল মঙ্গমুক্ত হতো। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে উৎসব মুখর ঢাকা। সভা সমাবেশ, জনসংযোগ ও মিছিলে সরগরম রাজধানীর অলিগলি। মার্কা হাতে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন প্রার্থীরা। রাজধানী ঘুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নির্বাচনী মাঠ এখন সরগরম। প্রচারণায় বিধিনিষেধ না থাকায় রাজধানীর অলিগলি, পাড়া মহল্লায় এখন উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। এদিন বাড্ডায় প্রচারণা চালান ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্র দখলের পায়তারা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 12 ফেব্রুয়ারি আমরা ভোট প্রদান করব, ভোট কেন্দ্র পাহারা দিব। শাপলাকলির সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব ইনশাআল্লাহ। এই আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম প্রচারণার পাশাপাশি কম্বল বিতরণ করেন। ঢাকা 11 আসনের জনগণের ধানের শীষে আমাকে বিজয়ী করবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। জুমার নামাজ শেষে প্রচারণায় নামেন ঢাকা 8 আসনের জামায়াত এনসিপি জোটের আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, প্রথাগত রাজনীতি থেকে বের হয়ে জনগণের কাতারে এসে কাজ করতে চান। 12 তারিখের পরে কোনো ঢাকা 8-এর কোনো ব্যবসায়ী থেকে 1 টাকাও চাঁদা নিতে আমরা দিব না কাউকে, এবং আমরাও নিব না ইনশাআল্লাহ। আমাদের স্লোগানে উঠেছে, চাঁদা দেব না, নেব না, নিতে আসলে প্রতিরোধ হবে। এদিকে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান নির্বাচনী সভায় জানান, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। কোনো অপশক্তি যদি আমাদেরকে দুর্বল মনে করে,
তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, নির্বাচিত হলে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আমরা এই জায়গাগুলো যদি আমরা ট্রাক স্ট্যান্ড নামে 5 বছর অথবা 10 বছর লিজ দিয়ে আমরা ট্র্যাকগুলো ওখানে রাখতে পারি, সরকারও লাভবান হবে, রাস্তাগুলো পরিষ্কার হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারের মন জোগাতে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মানুষের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। অন্যদিকে প্রার্থীরা বলছেন জনগণের সমর্থনে জয়ী হলে উন্নয়ন সংস্কার সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। পাশাপাশি যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান তাদের। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী সমর্থকদের জনসংযোগে মুখর পাড়া মহল্লা, চলছে সভা সমাবেশ। খুলনার 6টি আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউসুফ আহমেদও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মানুষের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। জামাত এই কাজটি করে নিজেদেরকে বিতর্কিত করছে। রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। চট্টগ্রামে দিনভর প্রচারণা চালান বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সকালে চট্টগ্রাম 9 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক নগরীর চকবাজার ও আশপাশের এলাকায় প্রচারণায় অংশ নেন। অপরদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী সকাল থেকে বারবকুণ্ড এলাকায় জনসংযোগ করেন। দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাড়িহাটি এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। আগামী 12 তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় সরগরম কুমিল্লার 11টি আসনের নির্বাচনী মাঠ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কুমারপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশে জনমতের জোয়ার উঠেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের দিন আর ফিরে আসতে পারবে না। নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। ভোটারদের শান্ত ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম। না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশে খুশি সরকারি চাকরিজীবীরা। দ্রুত এর বাস্তবায়ন চাইছেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকারের জন্য নতুন পে স্কেল দেওয়া চ্যালেঞ্জিং হবে, বাড়তে পারে জিনিসপত্রের দাম।
বেসরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্যের সৃষ্টি হবে, বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে নতুন পে স্কেল চালুর পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মেয়াদ শেষ হবার মাসে সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিল অন্তর্বর্তী সরকার। তাতে ১১ বছর পর দ্বিগুণের বেশি বেতন পাবার স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে ২০তম গ্রেড বা একজন পিয়নের বেতন হবে ৪২,০০০ টাকা, আর সচিবের বেতন হবে প্রায় ৩ লাখ টাকা। যদি এটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব। এত বছর পরে একটা পে স্কেল পাচ্ছি আমরা। এটা সরকারকে সতর্ক থাকতে হবে যাতে জিনিসপত্র যাতে নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়। আগামী জুলাই থেকে পে স্কেল চালু করতে নতুন করে ১,৬০,০০০ কোটি টাকা দিতে হবে সরকারকে। এখন ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে ২,৩৭,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে ৭,৮৮,০০০ কোটি টাকা বাজেটের ২ লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আগে যে পে স্কেলটা ছিল সেই পে স্কেলের ভিতরে বলাই ছিল যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে অ্যানুয়ালি, কিন্তু সেটা সরকার করেনি। তো ওইটা করলে হয়তো এখন এই অতিরিক্ত যে যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু হতো না। এটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে সমন্বয় করতে পারতাম। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই। দ্রব্যমূল্য যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও যাতে চাপে না পড়েন, এমন বিষয় মাথায় রেখেই তা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন বাড়বে, একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যাতে এই ইকুয়ালি কোনো একটা স্টেপ নিতে পারে, তো সেটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর পিছিয়ে না পড়ে এবং একই সঙ্গে এখানে নতুন করে বেকারত্ব তৈরি না হয়। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কোটি টাকা পাচার হচ্ছে, যেটা বন্ধ করতে পারলে বেতন দিতে খুব একটা সমস্যা হবে না সরকারের। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ যাতে চাপের মধ্যে না পড়েন সে বিষয়টিও নিশ্চিত করবার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।